হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। সো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে আউটলেয়ার রিমুভাল টেকনিক। ওকে, সো আমাদের ডেটা সেটের মধ্যে যদি আউটলেয়ার থাকে সেক্ষেত্রে আমরা সেই ডেটা সেট নিয়ে কীভাবে কাজ করতে পারি বা কীভাবে আমরা আউটলেয়ার ডিটেক্ট করতে পারি অথবা কীভাবে আমরা ফাইনালি আউটলেয়ারকে রিমুভ করতে পারি। ঠিক আছে, সো আউটলায়ার রিমুভ করার জন্য অনেক টেকনিক আছে, তো আমি আজকে জাস্ট একটা টেকনিক দেখাবো আপনাদের। ওকে, তো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে ওয়েল, তো যেহেতু আজকে আমরা কথা বলবো আউটলেয়ার রিমুভাল টেকনিক নিয়ে। ওকে, সো আমি একটা ডেটা সেট ডাউনলোড করছি ক্যাগল থেকে। সো আমি এই ডেটা সেট দিয়ে আমি দেখব যে আসলে আমার ডেটার ডিস্ট্রিবিউশন কীরকম, দেন আমি কিভাবে আমরা এখান থেকে আউটলেয়ার রিমুভ করতে পারি বা আউটলেয়ার কি বা কিভাবে আমরা এটা হ্যান্ডেল করতে পারি, কীভাবে হ্যান্ডেল করতে পারি। ওকে, তো তাহলে চলুন, আমাদের যে কটা লাইব্রেরি লাগবে সেই লাইব্রেরিগুলো আমি এখানে ইম্পোর্ট করে রাখছি। আমাদের পান্ডাস লাগবে ডেটা ফ্রেম নিয়ে কাজ করার জন্য, দেন আমাদের সিবর্ন লাগবে। সিবর্ন হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন লাইব্রেরি, সো বিভিন্ন টাইপের প্লট শো করার জন্য বা হিস্ট প্লট শো করার জন্য আমাদের সিবর্ন লাগবে। দেন ম্যাটপ্লটলিব আমাদের লাগবে। ওকে, সো আমি এটা রান করালাম। আমি কিভাবে ডাটাকে ইম্পোর্ট করতে হয় সেটা তো আপনারা অলরেডি জানেন। ঠিক আছে, সো আমি এই কোডগুলো লিখে রাখছি, এই জন্য লিখে রাখছি যে যাতে আমার ভিডিওতে মানে টাইম কম লাগে, আর আমি এই কোডগুলো আমার গিটহাবে দিয়ে আমি গিটহাবের লিঙ্কটা আপনাকে শেয়ার করব। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট আপনারা বুঝেন কীভাবে আর কি কাজটা হচ্ছে। ঠিক আছে, সো আমাদের ডাটা কীভাবে ইম্পোর্ট করতে হয় সেটা তো আমরা অলরেডি জানি। যেহেতু আমার ফাইল হচ্ছে সিএসভি ফরম্যাটে আছে, সো দ্যাটস ওয়াই আমরা কী করব, আমরা পান্ডাস লাইব্রেরি হেল্প নিব এবং ডট রিড সিএসভি দিয়ে ভেতরে ফাইল নাম ডট সিএসভি দিলে আমাদের ফাইলটাকে ইম্পোর্ট হয়ে যাবে, তাই না? দেন ডিএফ ডট হেড, এভাবে আমরা কি করতে পারি, আমার 5টা রো শো করতে পারি। তো আমাদের ডেটা ফ্রেমের মধ্যে যা আছে, যে ভ্যালুগুলো আছে বাট আমাদের যে ডাটাগুলো আছে, এই ওয়েট হাইট ডট সিএসবি এই যে ফাইলটা, এই ফাইলের মধ্যে 5টা রো আমরা দেখতে পারি। ঠিক আছে, ডট হেড ফাংশনের মাধ্যমে। সো সেটাই করছি আমি। দেন আমি চেক করছি যে আমার এই ডেটা সেটের মধ্যে কোনো নাল ভ্যালু আছে কিনা। সো দ্যাটস ওয়াই আমি দিছি ডিএফ ডট ইজ নাল ফাংশন ডট সাম এটা। ওকে, সো দেখেন জেন্ডার কলামের মধ্যে আমার কোনো নাল ভ্যালু নাই, 0, হাইটে নাই, ওয়েটে নাই। ঠিক আছে, সো আমার কোনো কলামের মধ্যে কোনো নাল ভ্যালু নাই, যদি থাকতো তাহলে এখানে শো করতো। তো তাহলে এবার আমি দেখব যে আসলে আমি যে ডেটা সেট নিয়ে কাজ করতেছি এই ডেটা সেট আসলে কত বড়, এর সাইজটা কীরকম। সো দ্যাটস ওয়াই আমি এখানে দিছি যে ডিএফ ডট শেপ। দেখেন আমাকে বলতেছে কি, এই যে 8555 মানে 8555, এটা হচ্ছে রো সংখ্যা এবং 3টা আছে কলাম। দেখতে পাচ্ছেন 3টা কলাম, জেন্ডার, হাইট এবং ওয়েট, 3টা কলাম আছে। টোটাল চিন্তা করলে আপনার এখানে ফিচার আছে 2টা, জেন্ডার এবং ওয়েট, এবং এই জেন্ডার আর ওয়েটের উপর বেজ করে আমরা প্রেডিকশন করব কি, হাইট। ঠিক আছে, সো এই ক্ষেত্রে হাইট হচ্ছে আউটপুট কলাম। তো তাহলে আমরা আজকে কি দেখব, সবার প্রথমে আমরা দেখব যে কীভাবে আমরা আউটলেয়ার রিমুভ করতে পারি, তাই না? তো তাহলে আউটলেয়ার কি সেটা নিয়ে আমাদের আগে জানতে হবে। সো হোয়াট ইজ আউটলেয়ার? তো আপনারা হয়তো অলরেডি জানেন, অনেকে নাও জানতে পারেন। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের দেখাই দিই যে আসলে আউটলেয়ার কি। দেখেন এই যে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এই পিকচারের মধ্যে দেখেন বিভিন্ন ডাটা পয়েন্ট আছে, কিন্তু এটা তো ওয়াই অ্যাক্সিসে কিছু আছে, এক্স অ্যাক্সিসে হয়তো কিছু আছে, হোয়াট এভার। আমি যখন এটা প্লট করব 2 ডাইমেনশনালি, তখন দেখবেন যে ডাটা পয়েন্টগুলো হচ্ছে এরকম, এক্স এবং ওয়াইয়ের ভ্যালুর উপর বেস করে যে ডাটা পয়েন্টগুলো, এগুলো হচ্ছে এরকম। তো ব্যাপারটা একটু চিন্তা করেন, ডেটাটা দেখে কিন্তু আমরা বুঝতেছি যে ডিস্ট্রিবিউশনটা কীরকম। হ্যাঁ, ডেটাটা কিন্তু দেখে কিন্তু বোঝা যেতেছে এটা কি একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে আছে, হোয়াট এভার ডিস্ট্রিবিউশনে আমরা পরে যাই। তো আমরা ডিস্ট্রিবিউশনও দেখতেছি না, আমরা দেখতেছি কি, এইখানে দেখেন জাস্ট আমরা যখন প্লট করতেছি তখনই দেখেন এই যে অনেক সাইডে একটা ভ্যালু আছে, মানে এগুলো কিন্তু মানে কাছাকাছি ক্যারেক্টারিস্টিক্স, মানে যে হিসেবে আপনার এক্স বাড়ছে সেই হিসেবে আবার ওয়াইও বাড়ছে, সেই হিসেবেই আপনার হয়তো খুব একটু কম বেশি হয়েছে। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে কিন্তু একটা মিল আছে। ঠিক আছে, যদি আমরা এখানে লিনিয়ার রিগ্রেশন কথা চিন্তা করি, তো লিনিয়ার রিগ্রেশন আমরা কি করি, একটা বেস্ট ফিট লাইন তৈরি করি, তো সেই ক্ষেত্রে তো বেস্ট ফিট লাইনটা এদিকে যাবে, এই যে দিক দিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি একটু চিন্তা করেন, এই যে একটা আউটলেয়ার আছে, এখানে যদি আরও একটা আউটলেয়ার থাকতো, এদিকে থাকতো বা এখানে থাকতো, এর জন্য কিন্তু আমাদের
আমরা যদি আউটলায়ার রিমুভ না করি, না করার পরে না করে যদি আমরা এখানে আমাদের কোনো অ্যালগোরিদম ইউজ করি এখানে, সেক্ষেত্রে আমাদের মডেল লার্ন করতে একটু ঝামেলা হবে। কি হবে? একটু ঝামেলা হবে। কেন? কারণ এই ডেটা পয়েন্টের জন্য তো ক্যালকুলেশন করতে হবে মডেলকে, তাই না? তো যখন এই মডেল এই পয়েন্টটাকেও সে ট্র্যাকে রাখবে এবং সেই হিসাবে ক্যালকুলেশনটা হবে, তো এরকম আরও 2-3টা আউটলেয়ার থাকলে তখন দেখা যাবে যে হয়তো বেস্ট ফিট লাইনটা এদিক দিয়ে যায়, তো সেই বেস্ট ফিট লাইনটা হয়তো যাবে এদিক দিয়ে। এটা কি মডেলের উপর একটা খারাপ একটা ইফেক্ট পড়বে। তো আপনি যদি লিনিয়ার রিগ্রেশনের কথা চিন্তা করেন, লিনিয়ার রিগ্রেশনে আমাদের টার্গেট কি থাকে? আমাদের লিনিয়ার রিগ্রেশন টার্গেট থাকে কি? একটা এম এর ভ্যালু এবং একটা সি এর ভ্যালু, তাই তো? একটা এম এর ভ্যালু এবং সি এর ভ্যালু পাইলে তো আমরা ওয়াই এর ভ্যালু পাইতেছি, তাই তো? সো এটা একটা বড় একটা ইফেক্ট পড়বে যদি আপনার একটা আউটলেয়ার থাকে। সো দ্যাটস ওয়াই আমাদের যেটা করতে হয়, আমরা আউটলেয়ারটা রিমুভ করতে হয়। আপনি যদি আরও ভালোভাবে বুঝতে চান, দেখেন এই যে দেখাচ্ছে একটা বেস্ট ফিট লাইন ড্র করছে, বাট এটা একটু দূরে আছে, মানে এদের সাথে কিন্তু এটার খুব একটা নাই, মানে এটা একদম মিন ভ্যালু থেকে অনেক দূরে, ঠিক আছে? মানে আমাদের যে টোটাল যে ডাটা পয়েন্টগুলো আছে, এই ডাটা পয়েন্টগুলো যে মিন ভ্যালু, সেই মিন ভ্যালু থেকে দেখা যায় যে এটা আসলে অনেক দূরে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এক্স আর ওয়াই এর উপর বেচ করে, এটা আবার মানে শুধুমাত্র এক্স বা শুধুমাত্র ওয়াই এর উপর বেচ করে না। দেখা যায় যে সব কিছু থেকে কি এর ক্যারেক্টারিস্টিক্সটা একটু ভিন্ন টাইপের। সো দ্যাটস ওয়াই আমরা একে বলতেছি কি, আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে একটা আউটলেয়ার। সো আমাদের যেটা করতে হবে, আমাদের সবার প্রথমে আউটলেয়ারকে ফাইন্ড আউট করতে হবে এবং দেন আমরা যেটা করবো এই আউটলেয়ারকে আমরা রিমুভ করে দেবো। সো এই টাইপের ডাটা পয়েন্ট ফাইলে আমরা সেটাকে রিমুভ করে দেবো। বাট সবসময় আমরা রিমুভ করতে পারবো না, এটা আসলে ডিপেন্ড করে ডেটা সেটের ওপর, বা আসলে কোন কলামের জন্য কাজ করতেছি বা কোন ডেটা সেট নিয়ে কাজ করতেছি তার উপর। কারণ আপনি চাইলেই আবার এগুলো সব জায়গায় রিমুভ করতে পারবেন না আউটলেয়ার। কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেটা আবার নর্মাল ডিস্ট্রিবিউশনে আবার নিয়ে আসতে হয় যদি অন্য কোনো ডিস্ট্রিবিউশনে থাকে। যদি লেফট স্কিউড থাকে বা রাইট স্কিউড থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা সেটা আবার নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশনে আবার আনতে হয়। সেটা আমরা পরে আসতেছি, ঠিক আছে? এটা হয়তো আমি নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো। জাস্ট আজকে দেখাচ্ছি আমি যে আমাদের যদি ডেটা সেটের অবস্থা থাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড এবং সেখানে যদি আউটলেয়ার থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে আউটলেয়ারটা হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? সো আমি তাহলে যেহেতু আমি একটু কথা বলে ফেলছি যে নর্মালি ডিস্ট্রিবিউটেড, সো নর্মাল ডিস্ট্রিবিউশন কি বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন কি সেটা নিয়ে আপনাকে একটু আইডিয়া দিব ইনশাল্লাহ। সো তার আগে দেখি আমাদের যে ডেটা সেট আছে, দেখেন আমাদের যে হাইট ওয়েট ডেটা সেট আছে। সো আমি যে কোনো একটা কলাম নিয়ে কাজ করতেছি, লেটস সে ওয়েট কলাম নিয়ে কাজ করতেছি। আমি দেখবো যে এর এখানে এর ডেটাগুলো আসলে কীভাবে আসে। সো আমি যদি একটা হিস্টোগ্রাম ড্র করি, দেখেন কেডি ডিফল্ট ফলস থাকে। সো কেডি যদি ডিফল্ট ফলস থাকে তাহলে আপনার হিস্টোগ্রামটা দেখা লাগবে, মানে দেখতে হবে এরকম, এই যে এরকম, এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। হ্যাঁ, তো এই হিস্টোগ্রামে আমরা দেখি কি বুঝতেছি, ডেটাগুলো কি নর্মালি ডিস্ট্রিবিউটেড। কেন নর্মালি ডিস্ট্রিবিউটেড? আপনি যদি এখানে কেডি ট্রু বানাই দেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন আরও। দেখেন আমাদের এই ডাটাগুলো কি, জাস্ট এই যে দেখেন কার্ভটা, দেখেন কার্ভটা দেখলে কিন্তু বোঝা যেতেছে এখানে কিন্তু ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড। এখানে লেফট স্কিউড বা রাইট স্কিউড এরকম কিন্তু না, নর্মালি ডিস্ট্রিবিউটেড বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন আছে এখানে, ঠিক আছে? তো এখন একটা 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 ব্যাপার চিন্তা করেন, আমাদের ডাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হইলে যে এখানে আউটলেট থাকবে না, ব্যাপারটা এরকম না। এটা আসলে ডেটা সেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা ডেটা সেটের উপর ডিপেন্ড করে। আমরা কখনো দেখবেন যে ডেটা সেটের উপর বেচ করে থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মতো নিচ্ছি, আবার কখনো দেখা যায় 2.5 পর্যন্ত নিচ্ছি, অথবা আমার কখনো দেখা যায় যে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত নিচ্ছি। তো এগুলো আমরা কখন কোনটা কিভাবে নিব সেটা আমরা দেখতেছি, একটু পরে আমরা থিওরিতে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এইটা যদি আরও ভালো বুঝতে চান যে নর্মাল ডিস্ট্রিবিউশন কী বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন কী বা এটা আসলে কীভাবে কাজ করে, তাহলে আপনাকে নিয়ে যেতে হবে আমাদের একটা স্লাইড। আমি ওপেন করতেছি, যদিও এটা আমার পেইড কোর্সে একটা স্লাইড, হোয়াট এভার, সমস্যা নেই, আমি এখান থেকে দেখাই দিই আপনাকে। ওকে, হ্যাঁ, তো আপনাকে সবার প্রথমে আমি একটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বলি যে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, যেহেতু আমাদের লাগবে। কারণ আমরা যখন আউটলেয়ার রিমুভ করব তখন আমরা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা 2.5 অথবা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত নিয়ে থাকি। এটা আসলে ডিপেন্ড করে ডেটা সেটের উপর ডিপেন্ড করে। ওকে, সো তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যারা আমার স্ট্যাটিস্টিক্সের কোর্সটা করছেন বা স্ট্যাটিস্টিক্সের যে ভিডিওগুলো আছে আমার সেটা দেখছেন, সেখানে আমি অলরেডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা বলছি। তো যারা মিস করছেন তাদের জন্য, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দেখেন সূত্রের মধ্যে কিন্তু আছে, সূত্র দেখে কিন্তু বুঝতেছি এখানে এক্স কি। এক্স হচ্ছে একটা পার্টিকুলার একটা ডেটা পয়েন্ট, আর এক্স বার হচ্ছে ওই ফিচারের টোটাল মিন ভ্যালু। এক্স বার হচ্ছে ওই ফিচারের মিন ভ্যালু। হ্যাঁ,
এটার এইটার প্রত্যেকটার স্কোয়ারের সামেশন কে যদি আপনি n দিয়ে ভাগ দেন বা টোটাল ডাটা পয়েন্ট কতগুলো আছে সেটাতে ভাগ দেন, তাহলেই দেওয়ার পরে যদি আনসারকে আপনি রুট করেন তাহলে সেটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসটি। ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আরও যদি সহজ ভাষায় বলতে চান যে আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, তাহলে মানে ব্যাপারটা এরকম যে মানে আমাদের ডাটা সেটের যে প্রত্যেকটা ডেটা, হ্যাঁ, সেই ডেটা সেটের যে গড় মান, সেই গড় মান থেকে আসলে কত দূরে আছে, সেই দূরত্বের সেই ডিস্টেন্সের যে মানগুলো আছে, সেই মানগুলোর হচ্ছে বর্গের গড় মানের বর্গমূল। দেখেন এই যেটা কি বর্গ, এটা বর্গের গড় মান, বর্গের গড় মান না এটা, কারণ সামেশন আছে। সো আপনার কাছে যদি 1000টা ডাটা পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনার 1000টা ডাটা পয়েন্টের জন্য আপনার এভাবে 1000 বার যোগ করা লাগবে। যোগ করার পর 1000 দিয়ে ভাগ দিতে হবে, দেওয়ার পরে পুরাটার উপর রুট করতে হবে। রুট করলে আপনি যে ভ্যালুটা পাবেন সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গেল। তারপর স্কিউনেস আছে। সো স্কিউনেস নিয়ে একটু পরে কথা বলি। এটা কি, হ্যাঁ থাক, আমি ডিরেক্ট চলে আসি আমাদের ডিরেক্ট চলে আসি গাউসিয়ান ডিস্ট্রিবিউশন অথবা নর্মাল ডিস্ট্রিবিউশনে। সো হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন আর গাউসিয়ান ডিস্ট্রিবিউশন? দেখেন, আমরা যদি আইডিয়াল ইয়ার কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে নর্মালি যেটা হয়ে থাকে, আমাদের ডেটা সেটের মধ্যে যদি আমাদের ডেটার ডিস্ট্রিবিউশনটা এরকম হয় যে সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, যেমন আমি আপনাকে দেখাইলাম, এই যে নর্মালি ডিস্ট্রিবিউটেড, তো আমরা এটা বুঝবো কিভাবে? দেখেন, আমাদের এই যে এইটাকে বলা হয় বেল কার্ভ। এই বেল কার্ভটা দেখেন সোজা এইভাবে উঠছে, ওঠার পর একটা পিক পয়েন্ট আছে হোয়াট এভার, তারপরে দেখেন আস্তে নেমে গেছে আবার। ঠিক আছে, কিন্তু এখানে আবার একটা জিনিস বুঝতে হবে আপনাকে, আমাদের ডেটা যদি নর্মাল মানে আমরা যদি এখানে নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে, সেই ক্ষেত্রে প্রথম যে মিডিল পয়েন্টটা থাকবে, সেই মিডিল পয়েন্টটা হচ্ছে মিন ভ্যালু। এটা হচ্ছে কি, এই কলামের জন্য বা আমি যেই কলামের জন্য আমি দেখতেছি সেই কলামের মিন ভ্যালু, এটা মাঝখানে থাকবে। আর এর ডান দিকে এক ঘর, সেটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে এই মিন প্লাস ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এই অংশটুকু। সো এই অংশটুকুর ভেতরে যে ডাটাগুলো থাকবে, এটা হচ্ছে কি ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বলবো। এবং এই পর্যন্ত যে ডাটাগুলো থাকবে সেটা হচ্ছে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, সো এইটা যারা স্ট্যাটিস্টিশিয়ান তারা পরীক্ষা করে দেখছে যে আমাদের নেগেটিভ এবং পজিটিভ, দেখেন এদিকেও -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, -2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এদিকে -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এদিকে বাম দিকে হচ্ছে নেগেটিভ আর ডান দিকে হচ্ছে পজিটিভ। তো যারা স্ট্যাটিস্টিশিয়ান অথবা ডেটা সায়েন্টিস্ট তারা এটা ক্যালকুলেশন করে দেখছে যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটুকুর মধ্যে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউটেড ডাটার মধ্যে এই ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে যে যতগুলো ডাটা থাকবে, এখানে থাকবে 68.2% এটা। ঠিক আছে, মানে এই অংশটুকুর মধ্যে 68.2% ডেটা থাকবে, সেটা হচ্ছে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে। আর টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত যদি নেন আপনি, মানে আপনি আপনার ডাটা সেটের মধ্যে থেকে আপনি জাস্ট টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত যে ডাটাগুলো আছে ডিস্ট্রিবিউটেড, সেই ডাটাগুলোকে আপনি নেবেন, সেক্ষেত্রে আপনি ডাটা পাবেন 95.4%। ঠিক আছে, তো আপনার ডাটা সেট থেকে 95.4% ডাটা পাবেন আপনি টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিস্টেন্সের ভেতরে। সো টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে যে আপনার এই যে দেখেন, এই যে বেল কার্ভটা দেখেন, এইখান থেকে এই পর্যন্ত, মানে এর ভেতরে যতগুলো ডাটা পয়েন্ট আছে, আপনি যদি হিস্টোগ্রামের কথা চিন্তা করেন, দেখেন এই যে হিস্টোগ্রামটা দেখেন, মানে যদি আপনার এখানে টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, সেক্ষেত্রে এখান থেকে এই পর্যন্ত এর ভেতরে যতগুলো ডাটা পয়েন্ট আছে, এটা তো জাস্ট ফ্রিকুয়েন্সি কাউন্ট করছে, এগুলো তো ডাটা পয়েন্ট, তাই না? সো এখান থেকে এই পর্যন্ত যতগুলো ডাটা পয়েন্ট আছে, এটা পুরোটাই হচ্ছে কি টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেতরে আছে। আর ধরেন এইখান থেকে এই পর্যন্ত যে ডাটাগুলো আছে, এটা হচ্ছে কি ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেতরে আছে। আর যদি থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে হচ্ছে এইটা, মানে থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেতরে আপনি টোটাল 99.6% ডেটা থাকবেন আর ডেটা পাবেন আর কি। আর এই থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে নর্মালি যা থাকে সেটা হচ্ছে 0.4%। এই 0.4%কে ধরা হয় নর্মালি আউটলেয়ার, বাট ডেটা সেটের উপর বেচ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেটা অ্যানালাইস্টরা বা ডেটা সায়েন্টিস্টরা যখন যেটা করে থাকে, সেটা ডেটা সেটের উপর বেচ করে বা আপনার সমস্যার উপর বেচ করে কখনো 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত নিয়ে থাকে, এদিকে 2.5 এবং এদিকে 2.5। হ্যাঁ, এই 2.5 যে এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে থেকে যে ডেটাগুলো পায়, সেই ডেটাগুলোকেই নর্মালি তারা স্বাভাবিক ডেটা হিসেবে ধরে নেয় এবং এর বাইরে যেগুলো, সেগুলো হচ্ছে আউটলায়ার হিসেবে রিমুভ করে দেয়। ঠিক আছে, তো এটা আমি আবারও বলতেছি, আমি যা বলতেছি সেটাই আপনারা যে ধরে নেবেন এমনটা না, কারণ হচ্ছে যে 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরেও আপনার ইম্পর্টেন্ট ডাটা থাকতে পারে। ঠিক আছে,
তো এটা আমি বলতেছি কি, নর্মাল ডাটা যদি আপনি থাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড, সবসময় যে নেচারের মধ্যে নর্মাল ডিস্ট্রিবিউটেড ডেটা পাবেন ব্যাপারটা এরকম না। আমি কিছু এক্সাম্পল রাখছি এখানে, এটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে নর্মালি ডিস্ট্রিবিউটেড আসলে কী টাইপের ডেটা। যেমন ধরেন ইনকাম ডিস্ট্রিবিউশন ইন ইকোনমি, তো এইটা ইনকামের ডিস্ট্রিবিউশনটা অনেক টাইপের নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। তারপর শু সাইজ, সো তারপর হচ্ছে মানুষের হাইট, হ্যাঁ, এই ধরনের ডেটা। বা বার্থ ওয়েট, আসলে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন তার ওয়েটটা কীরকম হয়। তো স্বাভাবিকভাবেই কিন্তু একটা বেবির ওয়েট কখনোই 3 থেকে 7 কেজি বা 8 কেজি, এর বাইরে কিন্তু খুব একটা হওয়ার চান্স নাই। সো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরকমই হয়। সো এই ডাটাগুলো কি নর্মালি ডিস্ট্রিবিউটেড। তারপর মানুষের শু সাইজ কিন্তু আমাদের 2 হাত হবে না বা 1 হাত হবে না, হয়তো একটা নির্দিষ্ট একটা সাইজ আছে। তো ওই সাইজের মধ্যে হয়তো সবার হয়তো 1-2 ইঞ্চি কম বেশি হবে, এরকম হতে পারে। সো এখানকার ডাটাগুলো কি নর্মালি ডিস্ট্রিবিউটেড। তারপর এই যে স্পেন্ডিং ডেজ ইন হসপিটাল, সো একটা মানুষ হসপিটালে আসলে কি পরিমাণ দিন স্পেন্ড করতে পারে, বা রোগ আক্রান্ত হলে কি পরিমাণ দিন থাকতে পারে, স্বাভাবিকভাবেই কতদিন থাকে, 2 দিন 4 দিন বা 10 দিন বা 1 মাস। হ্যাঁ, এর বাইরে হয়তো 1 বছর 2 বছর 3 বছর এরকম এরকম খুব কম মানুষই থাকে। তো স্বাভাবিকভাবেই আমরা যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে হসপিটালের ডেটাগুলো কি নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমি বললাম। তো আমার মনে হয় নর্মাল ডিস্ট্রিবিউশন কি বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন কি, নর্মাল ডিস্ট্রিবিউশন আর গাউসিয়ান ডিস্ট্রিবিউশন একই কথা, জাস্ট নাম দুইটা আলাদা কিন্তু কাজ একই। হ্যাঁ, তো কিভাবে কাজ করে এবং এটা ইউজ করে কিভাবে আমরা আউটলায়ার রিমুভ করব সেটা আমরা একটু পরে দেখতেছি কোডের মাধ্যমে। তারপরে আসি জেড স্কোর, এটা আসলে আমাদের টপিকে নাই। থাক, এগুলা অ্যানোভা এগুলো নাই, এগুলো পরে কোনো ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। বা যারা আমার পেইড কোর্সটা করতেছেন তারা অবশ্যই এগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এবার আসি স্কিউনেস, এটা একটু দেখাই দিই আপনাদের। আমি অলরেডি বলছি, দেখেন আমাদের ডাটা কিন্তু বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন হতে পারে। যেমন ধরেন নর্মাল ডিস্ট্রিবিউশন, আমি অলরেডি কথা বলছি। সো নর্মাল ডিস্ট্রিবিউশন হলে আমাদের এই যে বেল কার্ভটা থাকবে এরকম, এই যে এরকম দেখছেন, সোজা উঠছে আবার এদিকে সোজা নামছে। আর এদিকের ডাটা আর এদিকের ডাটা সবসময় কি থাকবে, এদিকে আপনার যতটুকু থাকবে এদিকে অতটুকুই থাকবে। বাট আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনে যে সবসময় ন্যাচারের মধ্যে ডাটা থাকবে এমনটা না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনার লেফট স্কিউড থাকতে পারে অথবা রাইট স্কিউড থাকতে পারে। ঠিক আছে, তো আপনার যদি ডেটা থাকে রাইট স্কিউড, সো রাইট স্কিউডের আরেকটা নাম আছে, এটা হচ্ছে পজিটিভ স্কিউ আর কি যেটা বলা হয়ে থাকে। সেক্ষেত্রে রাইট স্কিউডের ক্ষেত্রে যেটা হবে, আপনার ডাটার ডিস্ট্রিবিউশনটা হবে এরকম যে এই যে এরকমভাবে উঠবে। মানে আপনার যে হিস্টোগ্রামটা আমি দেখাইলাম, হিস্টোগ্রামটা আপনার ধরেন এইখানে ডাটার ডেন্সিটিটা বেশি থাকবে, ডাটার ডেন্সিটি এদিকে বেশি থাকবে। সো এইভাবে উঠবে, ওঠার পরে এদিক দিয়ে যাবে, হয়তো এইখানে দেখবেন যে এমন একটা আবার ভ্যালু পাইছে বিশাল বড়, মানে ডাটার ডেন্সিটি বেশি, বা একজন দুইজন হয়তো থাকতেই পারে এই জায়গায়। যদি মানুষের ইনকামের ক্ষেত্রে চিন্তা করেন, সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় যে মোস্ট অফ দ্য পার্সনের ইনকাম কত, হয়তো বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করলে হয়তো 10,000 থেকে হয়তো 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা। বাট এমনও কোনো মানুষ থাকতে পারে যার ইনকাম হচ্ছে 50 লক্ষ টাকা, থাকতেই পারে, স্বাভাবিক। সো সেই ক্ষেত্রে হয়তো এখানে একটা পয়েন্ট থাকবে। সো এই ক্ষেত্রে আমরা চাইলেই সবসময় যে আমরা এই পয়েন্টগুলোকে আউটলায়ার হিসেবে চিন্তা করবো এমনটা না কিন্তু। ঠিক আছে, এটা আসলে ডিপেন্ড করে আমরা আসলে কি সমস্যা নিয়ে কাজ করতেছি। আমি আবারও বলতেছি, ডেটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে আপনাকে ডেটার নেচার বুঝতে হবে। যদি আপনি ডেটার নেচার না বুঝেন তাহলে আপনার মানে আপনি ভালো আউটপুট পাবেন না, বা সেক্ষেত্রে আপনার হয়তো আপনি রিমুভ করে দিবেন, বা সেক্ষেত্রে আপনার ইনফরমেশন মিসিং হবে, আপনার অনেক ধরনের সমস্যা ফেস করা লাগতে পারে। সো দ্যাটস ওয়াই যেটা করতে হবে আপনাকে, এইসব জিনিস যখন আপনি স্টাডি করবেন এবং আপনি যখন এটা প্র্যাকটিস করবেন এবং বিভিন্ন টাইপের প্রজেক্টে কাজ করতে করতে আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন যে আসলে কোন নেচারে থাকলে বা কোন টাইপের ডাটার জন্য আপনাকে কি টাইপের প্রিপ্রসেস করতে হবে। ঠিক আছে, সো নর্মালি আমাদের যদি এরকম থাকে, রাইট স্কিউড থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, সেই ক্ষেত্রে নর্মালি আমরা লগ ট্রান্সফর্ম করি, লগ এক্স। হ্যাঁ, তো এটা করার মাধ্যমে আমরা আস্তে আস্তে এই রাইট স্কিউড থেকে আমরা এটাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটাতে কনভার্ট করে ফেলি। এগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, যদি সম্ভব হয় আমি অবশ্যই এগুলো ভিডিও তৈরি করবো। তো এটা গেল কি, এটা হচ্ছে স্কিউনেস। তারপরে আরও কি ছিল, ওকে। তো আমাদের মোটামুটি আমাদের আজকের এইটা কভার করার জন্য যা যা লাগবে সেটা আমি দেখাইছি। ঠিক আছে, সো নর্মাল ডিস্ট্রিবিউশন কি বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন কি, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন, এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। তো যেহেতু আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা কি দেখলাম, আমাদের কি লাগবে দেখেন, মাঝে মিন,
এবং মিন থেকে যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে, এই যে এইদিকে এবং এইদিকে যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে কি 68.2%। তো আমরা একটু দেখি, একটু ক্যালকুলেশন করে দেখি যে আসলেও কিনা আমরা যে এতক্ষণ পড়লাম এটা কি ঠিক আছে কিনা। ওকে, তো আমরা কিন্তু এখানে শুধুমাত্র ওয়েট কলাম নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, আমরা কিন্তু হাইট কলাম নিয়ে কাজ করতেছি না, ঠিক আছে। সো যেহেতু আমরা ওয়েট কলাম নিয়ে কাজ করতেছি, সো ওয়েট কলামের মিন বের করতে হবে। দেখেন আমরা বের করতেছি, ওকে, জাস্ট ওয়েট কলাম ডট মিন ফাংশনের মাধ্যমে আমরা মিন বের করতে পারি। ওকে, এটা হচ্ছে মিন ভ্যালু, এটা হচ্ছে মিন ভ্যালু মানে কি, এটা হচ্ছে এই পজিশনের ভ্যালু, এই যে এই পজিশনে হচ্ছে এটা এই মিন ভ্যালু। তারপর আমরা এবার দেখবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আসলে এই যে ওয়েট কলাম নিয়ে কাজ করতেছি সেই ওয়েট কলামের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে ক্যালকুলেশন করা হয় সেটা তো আমি অলরেডি আপনাকে দেখাইলাম, যে কি x মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা সামেশন ডিভাইডেড বাই n, আর পুরোটার উপর রুট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করার সূত্র। তো আমরা কি পাইলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা ভ্যালু পাইলাম, মিন ভ্যালু পাইলাম। এখন আমরা যদি চাই আমরা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেতরে কতগুলো ডেটা আছে এটা আমি দেখতে পারবো। সো আমি একটা ভেরিয়েবল নিছি std3, তার মানে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত আমি ক্যালকুলেশন করব। তো সূত্রটা কি ছিল, সূত্রটা স্বাভাবিকভাবে দেখেন কি মিন থেকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে মিন এখানে আছে, তো এই মিন থেকে কি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সো এই পর্যন্ত, তাই তো আমরা একটু দেখবো তাহলে এই পর্যন্ত তাহলে রেঞ্জটা কতটুকু হয়। সো মিন প্লাস 3 ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা পাইলাম আমরা, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুকে 3 দিয়ে গুণ করলে আমরা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু পাবো, ঠিক আছে। সো আমরা দেখি 261, ঠিক আছে, এই 261 হচ্ছে আমাদের 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত যে ডিস্টেন্স সেটা, এই যে দেখেন, তার মানে আমাদের ডেটা পয়েন্টটা যদি চিন্তা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে, এই যে এখানে 261, তাই না, হ্যাঁ 261। সো এই যে এই জায়গায় এই পর্যন্ত হচ্ছে আমাদের 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু হচ্ছে এই যে এই জায়গায় 261 পর্যন্ত। এটা গেলো হচ্ছে রাইট দিকে, মানে ডান দিকে, রাইট সাইডে। এবার যদি আমরা বাম দিকের কথা চিন্তা করি সেক্ষেত্রে কি 3 মিন থেকে আবার কি মিন থেকে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মাইনাস করতে হবে। তাহলে দেখি মিন ভ্যালু থেকে এটা মাইনাস করে দেই, এই যেটা মিন ভ্যালু। ওকে, মিন ভ্যালু তো অলরেডি আমরা ক্যালকুলেশন করছি, মিন ওই ডাটা পয়েন্টের জন্য, ওই ডাটা সেটের জন্য, ওই কলামের জন্য, মানে ওয়েট কলামের জন্য মিন ভ্যালু ক্যালকুলেশন করছি। সো এই মিন থেকে যখন আমরা মাইনাস করবো 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তখন যেটা পাবো এই যে 69.50, এটা হচ্ছে কি এই যে এই জায়গায়। সো এই পজিশন এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেতরে এই ডাটা পয়েন্টগুলো আছে, এর বাইরেও কিছু ভ্যালু থাকতে পারে। কারণ আমি বলছি কি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত যদি নেই তারপরেও এর বাইরে 0.4% ডাটা থাকে, কারণ আমাদের 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত সর্বোচ্চ ডাটা নিতে পারে হচ্ছে কি 99.6%, এর বাইরেও 0.4% ডেটা থাকতে পারে, ঠিক আছে, 0.4%। তো তাহলে দেখি যে আসলেও আছে কিনা। তো এটা যদি চেক করতে চাই তাহলে আমি এখানে একটা কন্ডিশন ইউজ করতে পারি, যেমন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3, মানে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে যদি বড় হয়, মানে এই যে এখানে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত আসছে না পজিটিভ দিকে, এর বাইরে যদি কোনো ভ্যালু থাকে সেক্ষেত্রে সেটা যেন আমাকে এখানে শো করে। সো তাহলে আমি যদি রান করাই তাহলে দেখতে পাবো, দেখেন একটা ভ্যালু আছে, এই 2014 নাম্বার যে রো আছে এই রো এর ভ্যালুটা কি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে, মানে এটা কি ওয়ান কাইন্ড অফ আউটলায়ার বলতে পারি আমরা, ঠিক আছে। তো সিমিলারলি আমাদের -3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরেও থাকতে পারে, মানে এই যে এর বাইরে, এই যে এখান থেকে এর বাইরেও থাকতে পারে। সো সেটাও আমরা দেখি। ওকে, এই যে দেখেন এখানে আবার 3টা ভ্যালু পাইছি আমরা। সো আমি যেমনটা বলছিলাম যে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরেও আমরা 0.4% ডাটা আমরা পাবো, সেটাকে আমরা নর্মালি আউটলায়ার হিসেবে ধরে নিই। তো এটা আসলে ডিপেন্ড করে। সো আমাদের যে ডাটা সেট এটা হচ্ছে হাইট ওয়েটের ডাটা সেট, সেক্ষেত্রে আমরা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না ধরে আমরা 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ধরতে পারি, ঠিক আছে। যদি আমরা 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরি সেক্ষেত্রে হয়তো আরও বেশি ডেটা পাবো আমরা, আউটলায়ার হিসাবে আরও বেশি ডেটা পাবো। দেখেন এক্ষেত্রে রেঞ্জটা কিন্তু কমে গেছে, 245-এ চলে আসছে। এদিকে আমি আবার 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মতো ধরি, সেই ক্ষেত্রে দেখেন 85 হয়ে গেছে। তার মানে 85 থেকে দেখেন এখানে 85, সো এই পজিশনে 85 থেকে 245 এই জায়গায়। সো এইটুকু ডাটা হচ্ছে আমাদের কি 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভেতরে আছে, এর বাইরে যেগুলো সেগুলোকে আমরা আউটলায়ার হিসেবে রিমুভ করে দিই। কেন আউটলায়ার হিসেবে রিমুভ করবো? যাতে আমাদের অ্যাকিউরেসিটা ভালো আসে, প্রেডিকশন ভালো হয়, ঠিক আছে। তো সেই কাজটাই আমি আবার এখানে এই কন্ডিশনটা চেক করি। দেখেন অনেকগুলো ডাটা পাইছি, কিন্তু অনেকগুলা। তো আমি চাইলেই এখন এই দুইটা মার্জ করতে পারি। সো যদি মার্জ করি তাহলে সেম জাস্ট মাঝখানে অর দিয়ে দিব, অর তার মানে কি
মানে আমাদের -3 নেগেটিভ 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে, এটা আসলে 3ও না, এটা 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যদিও ভেরিয়েবলের নাম দিচ্ছি আমি 3 হোয়াট এভার। সো এর বাহিরে মানে নেগেটিভ মানে 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ মানে এই সাইডে যে ভ্যালুগুলো আছে এগুলা, আর এই 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে এদিকে যে ভ্যালুগুলো আছে এগুলা, পুরোটা আমি এখানে জাস্ট অর কন্ডিশনের মাধ্যমে আর কি দেখাইতে পারি। ওকে, সো আমি মার্জ করতেছি। ওকে, সো এগুলো হচ্ছে মার্জ ডট হেড না, মার্জ ডট শেপ দেই তাহলেই বুঝতে পারবো। এখানে আমাদের 27টা আর কি ভ্যালু আছে, মানে 27টা ডাটা পয়েন্ট আছে যারা 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে, ঠিক আছে। তো কন্ডিশনটা দেখে নেবেন, ওই একই জিনিস, জাস্ট আমি এটা আলাদা আলাদাভাবে দেখাইছি নেগেটিভ পজিটিভ, এবার হচ্ছে দুইটাই নিছি আর কি, পুরা ডাটা সেটটাই নিছি আর কি, পুরা আউটলায়ারটাই নিছি আর কি, মার্জ করছি। তো এখন আমরা চাইলে কি করতে পারি, আউটলায়ারটা রিমুভ করতে পারি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে রিমুভ করব। আমরা চাইলে অনেকভাবে ড্রপ করে দিতে পারেন এগুলা, কিন্তু আমি যেটা আর কি মনে করি যে এত ভেজালে যাইতে হবে না। কারণ হচ্ছে যে আমি চাইলেই এই কন্ডিশনটা একটু রিভার্জ করে যদি দেন, রিভার্জ করে দিলেই কিন্তু এখানে রিমুভ হয়ে যেতেছে। কারণ কি, আপনি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে যেগুলো হচ্ছে বড়, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে বড়, মানে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আপনার এখানে হয়, কোথায় এখানে হয়, তাহলে এর বড়গুলো আউটলায়ার ধরতেছেন। তার মানে কি 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরেরগুলো যদি আউটলায়ার হয়, তাহলে এর ভেতরে যেগুলো আছে এগুলো তাহলে আপনার আপনি ভালো ডাটা, এবং এখানেও 2.5 এর ভেতরে যেগুলো আছে। সো আপনার কন্ডিশনটা একটু উল্টায় দিতে হবে জাস্ট, মানে আমরা এর বাইরেরগুলো নিছিলাম আগের বার, এবার কি করব, এর বাইরেগুলো নিব না, জাস্ট এই 2.5 এর ভেতরেগুলো নিব, জাস্ট নিলেই আমাদের হয়ে যাবে। সো এই কন্ডিশনটা আমি জাস্ট এখানে দিয়েছি, ইউজ করে আমি যেটা করছি, আমি আউটলায়ারটা রিমুভ করছি। দেখেন এই ক্ষেত্রে যদি আপনি শেপ দেখেন, আপনি এটা রান করাই, ওকে রান হয়েছে। এবার যদি শেপটা দেখেন, এবার কতগুলো দেখেন, 8528টা রো আছে। আমাদের শুরুতে কতগুলো ছিল, শুরুতে দেখেন শেপ দেখেন, এই 8555টা ছিল, এবার হচ্ছে কি 8528টা। তার মানে কি বাকি যে আউটলেয়ারগুলো ছিল, এই যে আউটলেয়ারগুলো, এই যে 27টা আউটলেয়ার, আমরা 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে যেগুলো আছে সেগুলো আউটলেয়ার হিসেবে ধরতেছি। সো এই আউটলেয়ারগুলো কি রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই ডাটা সেট নিয়ে কাজ করব, ঠিক আছে। আমি একটা ওয়ে দেখাইলাম, আপনি চাইলে এখানে জেডএসকে ইউজ করতে পারেন, জেডএসকে ইউজ করেও আপনি এটা করতে পারেন, রিমুভ করতে পারেন, আরও ওয়ে আছে, সেগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। তো এখন যদি আমি এই যে নিউ রিমুভ করার পরে যে ডাটা ফ্রেম বা যে পাইলাম, এইটা নিয়ে যদি আমি একটা হিস্টোগ্রাম ড্র করি, সেক্ষেত্রে দেখেন দেখতে কীরকম হবে। এই যে এখানে কি আমরা আউটলায়ার রিমুভ করে দিচ্ছি, এখন দেখেন সুন্দরভাবে আসছে। আপনি যদি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মধ্যে নিতেন তাহলে এই পর্যন্ত আসতো, তো দরকার নাই 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত, আমাদের 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ওকে। হ্যাঁ, তো এটা গেল, এটা কি আমাদের ডাটাকে প্রিপ্রসেস করলাম শুধুমাত্র ওয়েট কলামের জন্য। তো আপনি চাইলে হাইট কলামের জন্য করতে পারেন, হাইট কলামেও এরকম আউটলায়ার থাকতে পারে। সো হাইট কলামের থেকেও যদি আপনি আউটলায়ার রিমুভ করেন, সো ফাইনালি যে ইয়াটা পাবেন, ফাইনালি যে ডাটাগুলো পাবেন, সেই ডাটাগুলো হয়তো আর একটু ক্লিন হবে। তো এগুলো আপনার বাসায় করে নেবেন। তো এবার দেখেন আমাদের একটা কলাম ছিল জেন্ডার, এই কলামটা কি ক্যাটাগরিক্যাল। সো দ্যাটস ওয়াই আমি যেটা করছি, আমি এখানে ওয়ান হট এনকোডিং ইউজ করছি। দেখেন জেন্ডার কলামটা ওয়ান হট এনকোডিং, এবং ডিফল্ট কি থাকে, ডিফল্ট থাকে ফলস। এই যে ডিফল্ট থাকে ফলস। সো আমরা যদি দেখি, দুইটা আমরা দেখতে পারতেছি, ফিমেল এবং মেল। কিন্তু আমরা এখানে ফলস দেবো না, আমরা অলওয়েজ কি দিব, আমরা ট্রু দিয়ে দেবো। কারণ একটা ডামি ভেরিয়েবল ট্র্যাপ নামে একটা কথা বলছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন। যদি ভুলে যান তাহলে আপনারা দেখবেন যে আসলে ওয়ান হট এনকোডিং কি, আমার ফ্রি ভিডিওই তৈরি করা আছে। সো এটা কি কোড আছে না, হ্যাঁ কোডে আছে। ওকে, তো যখন ট্রু করে দিব তখন যেটা হয়, আমাদের ট্রু ইজ নট ডিফাইন্ড ডামি ভেরিয়েবল pd get dummies drop first is equal true. What happened? True. Okay, ঠিক আছে, এটা ওকে। এবার ঠিক আছে, এবার দেখেন, এবার কিন্তু শুধুমাত্র মেল আসছে। আগেরবার কি আসছিল, আগেরবার ছিল মেলের মধ্যে মেলও ছিল, ফিমেলও আসছিল। তো আপনি যদি ওয়ান হট এনকোডিং কীভাবে কাজ করে দেখেন, ওয়ান হট এনকোডিং এভাবে কাজ করে যে আপনার এখানে মেলও আছে, ফিমেলও আছে। সো যদি আপনার কলামের মধ্যে মেল পায়, সেক্ষেত্রে মেলের জায়গায় 1 দিবে, আর যদি ফিমেল থাকে ফিমেলের জায়গায় 0। দেখেন এখানে ফলস যখন আমি দিছি তখন কি ছিল, দেখেন ফিমেলের জায়গায় কিন্তু 0 আসছে সব। দেখেন ফিমেলের জায়গায় কিন্তু সব জিরো। তো
তার মানে কি মেল যে রো এর মধ্যে মেল ফিমেল থাকবে সেখানে ফিমেলের জায়গায় 1, মেলের জায়গায় 0, এবং যে কলমে মেল থাকবে সেখানে মেলের জায়গায় 1, সে ফিমেলের জায়গায় 0, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে যখন ট্রু দিব তখন কি হবে, যখন আমরা ট্রু দিব তখন অটোমেটিক্যালি একটা, তো এবার একটা কলাম, এবার কিন্তু দুইটা নাই, সো কি আমাদের একটা শেপও কমে গেল, সো আমাদের ট্রেনিং করারও সহজ হয়ে গেল, ঠিক আছে। তো ডামি ভেরিয়েবল এখন দেখেন, ডামি ভেরিয়েবল যেহেতু আমরা ক্রিয়েট করছি, এখন এই ডামি ভেরিয়েবল তো আছে, ডামি ভেরিয়েবল তো ক্রিয়েট করছি আমরা শুধুমাত্র এই জেন্ডার কলামের জন্য। তো এখন জেন্ডার কলামে তো দরকার নাই, তাহলে কি করতে পারি, আমরা জেন্ডার কলাম ড্রপ করে দিতে পারি। সো জেন্ডার কলাম আমি সেই জন্য ড্রপ করে দিছি, দেখেন এই যে কই, এই যে এখানে, এই যে দেখেন এই রিমুভ আউট কলাম, এই রিমুভ আউট কলাম মানে হচ্ছে যে আমরা যে ইয়া করলাম, মানে নতুন যে আউটলেয়ার রিমুভ করলাম, আউটলেয়ার রিমুভ করার পর যে ডেটা সেট ছিল সেই ডেটা সেট থেকে কিন্তু আমাদের এই রিমুভ আউট কলাম, এই ডেটা সেট থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই ডেটা সেট থেকে জেন্ডার কলামকে ড্রপ করে দিতে হবে। ওকে, সেই কাজটাই করছি, ড্রপ করে দিছি। এবার শুধু হাইট আর ওয়েট আছে, এবং ফাইনালি আমাদের এই যে ডামি ভেরিয়েবল পেলাম এই জেন্ডারের জন্য মেল আর ফিমেল, সো এই 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 ভ্যারিয়েবলটা এখানে জাস্ট কনক্যাটেনেশন করতে হবে, মানে এই দুইটাকে কনক্যাট করতে হবে। তাহলে কি হবে, নতুন ডেটা সেটের মধ্যে আমাদের ইনফরমেশন, এই যে আমার একটা লট ছিল, একটা ইনফরমেশন লট ছিল না আমাদের, যে মেল এই যে এখানে যে ইয়াটা ডিলিট করে দিলাম, মানে জেন্ডার কলাম ডিলিট করে দিলাম, তো এই ইনফরমেশনটা লস হয়ে গেল না। তো সেই ইনফরমেশনটা কি করছি, এখন তো আমাদের এই ইনফরমেশন তো লাগবে, সো এটাই আমি এখান থেকে আনলাম, এই যে ডামি ভ্যারিয়েবলের মধ্যে রাখছিলাম প্রিপ্রসেস করার পরে। সো এই ভ্যারিয়েবলটা এবং আমাদের যে ডাটা সেট এই এই আমাদের যে ড্রপ করার পরে হাইট ওয়েট আর ওই ভ্যারিয়েবল, এই দুটাকে কনক্যাট করে দেওয়ার পরে আমাদের এই যে আমরা নতুন যে ডাটা ফ্রেম পাইলাম, এই ডাটা ফ্রেমটা হচ্ছে আমাদের এখনকার অ্যাকচুয়াল ডেটা ফ্রেম বা অ্যাকচুয়াল ডেটা সেট। ওকে, তো আপনি চাইলে এখন যে কোনো অ্যালগরিদম এখানে ইউজ করতে পারেন। তো তার আগে দেখেন আমাদের তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আলাদা করতে হবে। তো এই যে হাইট, এই হাইটকে আমি ওয়াই ধরছি, সো দ্যাটস ওয়াই আমি যখন এক্স এর ভ্যালু নিছি, এক্স এর ভ্যালু থেকে জাস্ট এই ডাটা সেটের মধ্যে থেকে জাস্ট হাইটকে ড্রপ করে দিছি। দেখেন এই যে ড্রপ হাইট অ্যাক্সিস 1, তো অ্যাক্সিস 1 কেন 0 না, অ্যাক্সিস 1 মানে হচ্ছে আমি তো এখন কলাম নিয়ে কাজ করতেছি, হাইট এখানে আমি এখানে হাইট কলামটা ড্রপ করে দিতেছি, ওয়েট আর মেল এই দুইটা কলাম আমার এক্স এ থাকবে, এগুলো হচ্ছে কি ফিচার, আর এটা হচ্ছে আউটপুট কলাম আমি রাখতেছি কি ওয়াই এর মধ্যে। সো দ্যাটস ওয়াই আমি অ্যাক্সিস ইকুয়াল 1 দিছি, কিন্তু আমি যদি রো নিয়ে কাজ করতাম সেক্ষেত্রে আমাদের দেওয়া লাগতো কি 0, ঠিক আছে। এটা হচ্ছে এক্স এর মধ্যে আছে, আবার ওয়াই এর মধ্যে কি আছে, ওয়াই এর মধ্যে আছে হাইট। সো এক্স আর ওয়াই দুইটা আলাদা করা হয়ে গেছে, এই যে দেখেন হাইট ওয়াই এর মধ্যে। তো এখন আমি যেটা করব, আমি এখানে লিনিয়ার রিগ্রেশন ইউজ করব। তো লিনিয়ার রিগ্রেশন কীভাবে কাজ করে আপনারা অলরেডি জানেন, এবং ট্রেন টেস্ট স্প্লিট কি আপনি জানেন। ট্রেন টেস্ট স্প্লিট করে আমি ট্রেন ডাটা এবং টেস্ট ডাটা আলাদা করে নিলাম। ওকে, দেখেন ট্রেনের মধ্যে ডাটা নিচ্ছে কতগুলা, 5969টা ডাটা নিচ্ছে আছে ট্রেনের মধ্যে, আর টেস্টের মধ্যে ডাটা রাখছে কতগুলা, তাহলে এটাও আমরা দেখতে পারি। তাহলে এক্স টেস্ট ডট শেপ, এই যে 2559টা ডাটা রাখছে হচ্ছে টেস্টের মধ্যে। তো এই ডাটাগুলো দিয়ে আমি ট্রেন করাবো এবং এটা দিয়ে আমি টেস্ট করাবো। ওকে, সো লিনিয়ার রিগ্রেশন ইউজ করবো আমি এখানে। ওকে, লিনিয়ার রিগ্রেশনের জন্য অবজেক্ট ক্রিয়েট করলাম, এবার আমি ফিট করাবো, আপনি মডেলকে ট্রেনিং করাতে হবে। সো এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন, মানে এক্স ট্রেন এই যে দেখেন এই যে এক্স ট্রেন এবং এক্স ট্রেনের করসপন্ডিং ওয়াই ট্রেন, এটা দেখে ট্রেন করাতে হবে। তো এগুলো নিয়ে আমি ডিটেলস কথাবার্তা বলছি, অনেকবার বলছি, এগুলো আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন যদি না দেখে থাকেন এখনও। তো ওকে, মডেল ফিট হয়ে গেছে। আমরা চাইলে এই মডেলের এখন কোএফিসিয়েন্ট দেখতে পারি, এই যে কোএফিসিয়েন্ট দুইটা, যেহেতু ভেরিয়েবল দুইটা ছিল, একটা ছিল কি ওয়েট এবং একটা ছিল মেল, ঠিক আছে। সো কোএফিসিয়েন্ট ভ্যালু দুইটা, বাট ইন্টারসেপ্ট পাবো আমরা একটা, এই যে 46.92, এটা হচ্ছে ইন্টারসেপ্টের ভ্যালু, ঠিক আছে। ইন্টারসেপ্ট পেলাম, কোএফিসিয়েন্ট পেলাম। এখন চাইলেই আমরা কি করতে পারবো, চাইলেই আমরা এখন লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে প্রেডিকশন করতে পারবো। তো সেই কাজটা আমি করছি, lre.predict। সো প্রেডিক্ট করছে, এই ভ্যালুগুলো প্রেডিক্ট করছে এক্স টেক্সটের জন্য হোয়াট এভার। তো এখন আমি যেটা করব, আমি স্কোর চাইলে অ্যাকুরেসি স্কোরটা দেখতে পারি, যে আসলে এই যে এক্স টেস্ট আর ওয়াই টেস্ট যে টেস্টিংয়ের জন্য ভ্যালুগুলো রাখছি, এর জন্য অ্যাকুরেসি কীরকম দেয় এটা আমাদের চেক করতে পারি। ওকে, অ্যাকুরেসি হচ্ছে 0.85, এটা হচ্ছে অ্যাকুরেসি, মডেলের অ্যাকুরেসি 85% অ্যাকুরেসি। তো এটা হচ্ছে ইনফর্মাল ওয়ে, এটা ফর্মাল ওয়ে না। যদি ফর্মাল ওয়েতে আমরা দেখতে চাই, এবং আপনারা অলরেডি জানেন যে এখানে মিন স্কোয়ার এরর বলতে একটা ব্যাপার আছে, যে আমাদের আসলে লিনিয়ার রিগ্রেশনের মধ্যে আসলে কতটুকু এরর হয়েছে, এবং এখানে মিন স্কোয়ার এরর এমএসসি ডিফল্ট যে এররটা থাকে এমএসসি, এইটা আমরা চাইলে এটা দেখতে পারি, ঠিক আছে।
বা কস্ট ফাংশন কি, লস ফাংশন কি, বা গ্রেডিয়েন্ট ডিসেন্ট কেমনে কাজ করে, এটা আসলে এইভাবে আমি হয়তো ভিডিও তৈরি করে না, এটা আমার পেইড কোর্সে আছে। সো আমি বারবার বলি আপনাদের, যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন, আমি খুবই মিনিমাম একটা টাকা রাখছি পেইড কোর্সের জন্য। সো আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন অবশ্যই আমাদের পেইড কোর্সে জয়েন হবেন। আমরা অনেক কিছুই রাখছি, আপনারা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব কোর্স আউটলাইনের, আপনি দেখলেই বুঝবেন আসলে অনেক কিছুই রাখা আছে এখানে। আসলে এত কম টাকায় মানে এত বেশি টপিক আমরা রাখছি, এটা আসলে স্বাভাবিকভাবেই হয়তো কোথাও আপনারা এরকম পাবেন না। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, যদি আপনারা চান আপনার কোর্সে এনরোল হইতে পারেন, ঠিক আছে। সো বাকিটা আপনাদের ইচ্ছা, হোয়াট এভার। তো দেখেন আমরা একটু ফর্মাল ওয়েতে ক্যালকুলেশন করি। তো ফর্মাল ওয়েতে যদি আপনারা ক্যালকুলেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স থেকে R2 স্কোর বা R স্কোয়ার্ড ভ্যালু যেভাবে ক্যালকুলেশন করি, এটাও থিওরি আছে, আপনারা দেখে নেবেন। তো আর মিন স্কোয়ার এরর এবং R2 স্কোর, এই দুইটা আমরা ইম্পোর্ট করলাম, এটা ম্যাট্রিক্সের মধ্যে আছে, হোয়াট এভার। তো আমরা কি করব, আমরা যে প্রেডিকশন করলাম এই যে এক্স টেস্ট দিয়ে, এটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এখন এই ভেরিয়েবলের সাথে অ্যাকচুয়াল মানে এই যে ওয়াই টেস্ট মিন স্কোয়ার এরর আমরা যেভাবে বের করবো, আমাদের R2 স্কোরও সেমভাবে বের করতে হবে। দেখেন আমরা যদি R2 স্কোর আগে বের করি, দেখেন এই যে ওয়াই টেস্ট মানে কি, ওয়াই টেস্ট মানে হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল ডেটা সেটের মধ্যে টেস্টিংয়ের জন্য যে ওয়াই টেস্টের ভ্যালুটা রাখা আছে সেটা হচ্ছে ওয়াই টেস্ট। আর এগুলো হচ্ছে কি প্রেডিক্ট, আর এটা হচ্ছে এটা হচ্ছে ওয়াই টেস্ট। টেস্টিংয়ের মধ্যে মানে ডাটা সেটের মধ্যে যে ওয়াই এর ভ্যালুটা, বা আমরা যে এক্স ওয়াই আলাদা করলাম, সেই ডাটা সেটের মধ্যে অ্যাকচুয়াল ভ্যালুটা, সেই অ্যাকচুয়াল ভ্যালু এবং এই প্রেডিক্টেড ভ্যালু, এই এক্স টেস্ট দিয়ে যে প্রেডিক্ট করলো, এই প্রেডিক্ট করার পরে যে ভ্যালুটা, সেটা আছে পিআরডি এর মধ্যে। সো এই অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিক্টেড ভ্যালু দুইটার মধ্যে কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পরে আমাদের এই অ্যাকিউরেসিটা মানে কতটুকু এরর আসছে এর উপর বেস করে আমাদের অ্যাকিউরেসিটা ক্যালকুলেশন করবে। এখানে অ্যাকিউরেসি কত, 85%, ঠিক আছে। আর আমরা চাইলে এখানে এররটাও দেখতে পারি, আসলে কতটুকু এরর হয়েছে। দেখেন এরর কি 2.08, মানে আমাদের এই মডেলের জন্য এরর কি মিন স্কোয়ার এরর হচ্ছে 2.08, ঠিক আছে। তো আমার মনে হয় আপনারা এগুলো বুঝতে পারছেন, আই হোপ। সো শেষে আমি একটাই কথা বলতে চাই, যে এগুলো আসলে আমি দেখাচ্ছি, আমি আসলে খুব কম টাইম পাই এগুলো ভিডিও তৈরি করার জন্য, কারণ আমার পেইড কোর্স নিয়ে বিজি থাকা লাগে, তারপর আমার স্টাডি আছে, সব কিছু মিলে আমি খুব কম টাইম পাই। সো আমি তার মধ্যেও ট্রাই করি, যারা আপনারা আমার কাছে আরও বেশি এক্সপেকটেশন করেন, এটা খুবই ভালো, কারণ মানুষ আমার কাছে এক্সপেকটেশন আপনাদের আছে, এটা আমি ভালোভাবেই দেখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি, আসলে আমি ব্যস্ততা থাকার কারণে খুব একটা ভিডিও দিতে পারছি না এখন। সো এটা আসলে আপনারা একটু স্বাভাবিকভাবেই নেবেন, এই জন্য আমাকে আবার কেউ ভুল বুঝবেন না। ইনশাল্লাহ আমি ফ্রি হইলে আমি আবার ভিডিও দিব। আর আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। আমাদের মেশিন লার্নিংয়ের পেইড কোর্স অলরেডি আছে, এবং সামনের অগাস্টের 1 তারিখ থেকে আমাদের ডিপ লার্নিংয়ের পেইড কোর্স আসবে ইনশাল্লাহ। সেখানে অনেক অ্যাডভান্স টপিক আমরা রাখছি। তো ডিপ লার্নিং আমি বলবো যে আপনাদের মেশিন লার্নিংয়ের বেসটা যদি খুবই স্ট্রং করতে চান, অবশ্যই আমাদের পেইড কোর্সটা আপনি যদি পারেন করবেন, অথবা আমি কোর্স আউটলাইন দেখবেন, কোর্স আউটলাইনে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আপনারা বাইরে থেকে বা গুগল করে যেখান থেকে হোক শিখে নেবেন, কারণ এই টপিকগুলো না জানলে আপনি আসলে বুঝবেন না, মানে আপনি মেশিন লার্নিংয়ের বেসটা আপনার ভালো হবে না। আর মেশিন লার্নিংয়ের বেসটা ভালো থাকা খুবই জরুরি, ঠিক আছে, সে আপনি ডেটা সায়েন্স সেক্টরে যেখানেই কাজ করতে চান না কেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।